ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, শিল্প বিপ্লবের ফলাফল। শিল্প বিপ্লব ছিল ইউরোপ তথা সমগ্র বিশ্বের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা, যা সমগ্র বিশ্বের সমাজ, অর্থনীতি এবং রাজনীতির উপর এক সুদূর প্রসারী প্রভাব বিস্তার করেছিল। এর ফলে মানুষের জীবনযাত্রার মান পাল্টে যায়, উৎপাদন ক্ষেত্রে বিপ্লব দেখা দেয় এবং রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক প্রত্যেকটি ক্ষেত্রে আমূল পরিবর্তন দেখা দেয়। এখন আজকে আমরা আলোচনা করব এই শিল্প বিপ্লবের ফলাফলগুলিকে সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক এইভাবে ভাগ করব। এখন দেখব যে সামাজিক ক্ষেত্রে কি কি প্রভাব বিস্তার করেছিল শিল্প বিপ্লব। আমরা যদি নিজেরা একটু ভাবনা চিন্তা করি তাহলে ব্যাপারটা আমাদের কাছে একেবারে পরিষ্কার হয়ে যাবে। শিল্প বিপ্লবের ফলে সমাজে দুটি শ্রেণীর উদ্ভব হয়। একটি হলো পুঁজিপতি শ্রেণী ও শ্রমিক শ্রেণী। শিল্প বিপ্লবের ফলে শিল্প ও কারখানায় প্রচুর মূলধন বিনিয়োগ এবং মজুরির মাধ্যমে, শ্রমিক নিয়োগের মাধ্যমে, কলকারখানায় ব্যাপক উৎপাদনের মাধ্যমে এক শ্রেণী প্রচুর মুনাফা লাভ করতে শুরু করে। এর ফলে সমাজে সৃষ্টি হয় পুঁজিপতি শ্রেণীর। অপরদিকে শিল্প কারখানায় মজুরির বিনিময়ে যে সমস্ত মানুষ কাজ করতে শুরু করে তাদেরকে বলা হয় শ্রমিক শ্রেণী। এইভাবে সমাজে দুটি শ্রেণীর উদ্ভব হয়। দ্বিতীয়ত যে গুরুত্বপূর্ণ প্রভাবটি সমাজের ক্ষেত্রে পড়েছিল তা হল শ্রমিক শ্রেণীর দুর্দশা। পুঁজিপতিরা যেমন তাদের মুনাফা লাভের জন্য মূলধন বিনিয়োগ করে শ্রমিকদেরকে চাপ দিয়ে 15 থেকে 16 ঘন্টা কাজ করতে বাধ্য করাতো, তেমনি বিনা অজুহাতে তাদেরকে কর্মচ্যুতও করত বা চাকরি থেকে তাড়িয়ে দিত। তাই এই শ্রমিক শ্রেণীর দুর্দশা এর ফলে বৃদ্ধি পায়। এই শ্রমিক শ্রেণী কোনো রাজনৈতিক অধিকার ছিল না, কোনো সামাজিক মর্যাদা ছিল না এবং এরা শহরের একেবারে অস্বাস্থ্যকর, ঘিঞ্জি, আলো আঁধারি ছোট ছোট ঘরের মধ্যে বাস করত, বস্তি এলাকায়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইতালির ভেনিস শহরের একেবারে প্রান্তে সেখানে ইহুদিরা বাস করত এবং সেখানে ইহুদিরাও নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করত এবং সেগুলিকে তাচ্ছিল্য করে বলা হতো ঘেটো বা আবর্জনা। ইংল্যান্ডের শ্রমিকরা যে সমস্ত ঘনবসতিপূর্ণ এলাকায় বাস করত সে এলাকাগুলিকেও এই ঘেটোর সঙ্গে তুলনা করে বলা হতো ঘেটো। এর থেকে আমরা শ্রমিকদের দুর্দশার ছবিটা বুঝতে পারি। এরপর তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রভাব পড়েছিল তা হল বুর্জোয়া শ্রেণীর উদ্ভব। শিল্প বিপ্লবের পূর্বে সামন্ত অভিজাত শ্রেণীরা তারা কিন্তু মানুষকে শোষণ, অত্যাচার চালাতো এবং সেই সমস্ত সামন্ত অভিজাত শ্রেণী যারা, তাদের অবলুপ্তি ঘটে শিল্প বিপ্লবের ফলে। সেই জায়গাটি দখল করে নেয় ধনী বুর্জোয়া শ্রেণী এবং তারা নতুন শোষক শ্রেণীতে পরিণত হয়। চতুর্থত যে গুরুত্বপূর্ণ প্রভাবটি পড়েছিল সেটি হলো গ্রামের অবক্ষয়
এবং শহরের বিকাশ, অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে কৃষির গুরুত্ব কমে যায় এবং কুটির শিল্প ধ্বংস হয়ে পড়ে। এর ফলে প্রচুর মানুষ শহরে চলে আসে জীবিকা নির্বাহের জন্য এবং কলকারখানায় শ্রমিকের কাজ করতে শুরু করে। শুধুমাত্র যে এই শ্রমিকরাই এসেছিল শহরে তা কিন্তু নয়, এই শ্রমিকদের সঙ্গে শ্রমিকদের পরিবারগুলিও শহরে চলে আসে। এইভাবে একদিকে যেমন গ্রামগুলি জনশূন্য হয়ে পড়ে, তেমনি আবার শহরগুলিও ফুলে ফেঁপে উঠতে শুরু করে, অর্থাৎ শহরের জনসংখ্যা বৃদ্ধি পায়। আমরা একটা তথ্য দিলেই বুঝতে পারবো ব্যাপারটা। 1750 সালে ইংল্যান্ডে, যেখানে 50,000 মানুষ বাস করে, এমন শহরের সংখ্যা ছিল 2টি, কিন্তু 1850 সালে 50,000 মানুষ বাস করে এমন শহরের সংখ্যা গিয়ে দাঁড়ায় 29টিতে, যার মধ্যে আবার 9টি শহর ছিল এমন যেখানে 1 লক্ষের বেশি মানুষ বাস করত। অর্থাৎ কি হারে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছিল শহরগুলি। এইভাবে যে গ্রাম কেন্দ্রিক জীবন, সেই গ্রাম কেন্দ্রিক জীবনের অবসান ঘটে শহর কেন্দ্রিক জীবনের সূত্রপাত হয় এই শিল্প বিপ্লবের ফলে। পঞ্চমত, বেকার সমস্যা বৃদ্ধি ও সামাজিক অস্থিরতা। সমাজের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রভাবটি পড়েছিল তা হলো বেকার সমস্যা বৃদ্ধি এবং সামাজিক অস্থিরতা। অর্থাৎ এই যে শ্রমিকরা যারা শিল্প কারখানায় কাজ করত, তাদের চাকুরি কিন্তু স্থায়ী ছিল না। তাদের চাকুরি নির্ভর করত মালিক শ্রেণীর মর্জির উপরে। কারণে অকারণে শ্রমিক ছাঁটাই করা হতো এবং এই হতাশাগ্রস্ত শ্রমিক শ্রেণী বেকার হয়ে পড়ত, কারণ তাদের কাছে বিকল্প কিছু কর্মসংস্থান ছিল না। গ্রামীণ কুটির শিল্প ধ্বংস হয়ে পড়েছে, যে সমস্ত কারিগরি সংঘগুলি ছিল সেগুলিরও অবসান ঘটেছে। তার ফলে এই শ্রমিক শ্রেণী বেকার হয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়ে এবং ওই শিল্প কারখানা, যে সমস্ত যন্ত্রপাতি কারখানা, সেগুলিকেই তারা শত্রু চিহ্নিত করত এবং সেইখানে গিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করত। এইভাবে এক সামাজিক অস্থির পরিবেশের সৃষ্টি হয়। অর্থাৎ সামাজিক ক্ষেত্রে যে প্রভাবগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলো হলো পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর উদ্ভব, শ্রমিকের দুর্দশা, বুর্জোয়া শ্রেণীর উদ্ভব, গ্রামের অবক্ষয় ও শহরের বিকাশ এবং বেকার সমস্যা বৃদ্ধি ও সামাজিক অস্থিরতা। এখন আমরা দেখব অর্থনৈতিক ক্ষেত্রে কি কি প্রভাবগুলি পড়েছিল। আমরা জানি শিল্প বিপ্লবের ফলে অল্প সময়ে বেশি দ্রব্য উৎপাদন করা যেত। এর ফলে পণ্য বা দ্রব্যের ভান্ডার হতে শুরু করে, কিন্তু এগুলো শুধু তো জমিয়ে রাখার জন্য নয়। এর ফলে যার পরিণতি ছিল ব্যবসা বাণিজ্যের বিস্তার। এইভাবে শিল্পোন্নত দেশগুলি সমগ্র পৃথিবী জুড়ে ব্যবসা বাণিজ্যের বিস্তার ঘটাতে শুরু করে এবং যেহেতু ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল, তাই ইংল্যান্ড বিশ্বের প্রায় সমগ্র বাজারগুলি দখল করে নিয়েছিল। এর জন্য ইংল্যান্ডকে বলা হয় বিশ্বের কারখানা বা দ্য ওয়ার্কশপ অফ দ্য ওয়ার্ল্ড, বা বিশ্বের কারখানা বলা হয় ইংল্যান্ডকে। দ্বিতীয়ত, শিল্প পুঁজির উদ্ভব। অর্থাৎ আগে শিল্প বিপ্লবের পূর্বে পুঁজিপতিরা তাদের পুঁজি বিনিয়োগ করতেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যাকে বলা হতো বাণিজ্যিক পুঁজি বা মার্কেন্টাইল ক্যাপিটাল। পরবর্তীকালে এই শিল্পপতিরা
তাদের পুঁজি বিনিয়োগ করতে থাকে শিল্পের ক্ষেত্রে, যাকে বলা হয় শিল্প মূলধন। এবং তারও পরবর্তীকালে শিল্পপতিরা যৌথভাবে গড়ে তুলতে থাকে যৌথ বাণিজ্যিক প্রতিষ্ঠান বা জয়েন্ট স্টক কোম্পানি। এছাড়া এই অর্থনৈতিক ক্ষেত্রে শিল্প বিপ্লবের অন্যতম প্রভাব ছিল শিল্প কেন্দ্রিক নগর। অর্থাৎ আমরা জানি যে কোনো একটা এলাকায় শিল্প প্রতিষ্ঠিত হলে সেই এলাকায় কেন্দ্র করে কিন্তু প্রচুর ব্যবসা বাণিজ্যিক এবং অর্থনৈতিক কাজকর্ম চলতে থাকে। এর ফলে সেখানে মানুষের বসবাস বৃদ্ধি পায়। ঠিক এইভাবে শিল্প বিপ্লবের ফলেও ইউরোপের বিভিন্ন দেশে শিল্পগুলিকে কেন্দ্র করে বা কারখানাগুলিকে কেন্দ্র করে জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে নতুন নতুন শিল্পকেন্দ্রিক শহর গড়ে ওঠে। লন্ডনে বা ইংল্যান্ডে শিল্প বিপ্লবের পূর্বে শুধু লন্ডনই ছিল একটি বড় সবচেয়ে নগরী, কিন্তু শিল্প বিপ্লবের পর ইংল্যান্ডে ব্রিস্টল, লিভারপুল, নিউ ক্যাসেল, ম্যানচেস্টার প্রভৃতি বিভিন্ন নতুন নতুন নগরগুলির উদ্ভব হতে শুরু করে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রভাব ছিল শিল্পকেন্দ্রিক নগরের বিকাশ। চতুর্থত, মধ্যযুগীয় উৎপাদন ব্যবস্থার অবসান। অর্থাৎ মধ্যযুগ থেকে চলে আসা যে সমস্ত উৎপাদন ব্যবস্থাগুলি ছিল, কুটির শিল্প, কারিগরি শিল্প সংঘ, এই সমস্তই কিন্তু ধ্বংস হতে শুরু করে শিল্প বিপ্লবের ফলে। এবং তার জায়গা দখল করে নেয় বড় বড় কলকারখানায় যন্ত্রপাতি চালিত ফ্যাক্টরিগুলি, যাকে বলা হয়, এই যে ফ্যাক্টরি কেন্দ্র করে যন্ত্রপাতির মাধ্যমে যে উৎপাদন ব্যবস্থা, সেইটিকে বলা হয় ফ্যাক্টরি সিস্টেম বা ফ্যাক্টরি প্রথা। ফ্যাক্টরির মাধ্যমে যে উৎপাদন, তাকে আমরা বলছি ফ্যাক্টরি সিস্টেম বা কারখানা প্রথা। এই কারখানা প্রথার ফলেই যে বিশেষ প্রভাবটি পড়েছিল তা হলো শ্রম বিভাজন নীতির ক্ষেত্রে। অর্থাৎ এই যে ফ্যাক্টরিগুলিতে একটি নির্দিষ্ট দ্রব্য তৈরির জন্য বা নির্দিষ্ট দ্রব্যের একটি নির্দিষ্ট অংশ তৈরি করার জন্য শ্রমিকদেরকে বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব দেওয়া হতো। এর ফলে শ্রমিকরা কোনো একটি দ্রব্যের নির্দিষ্ট অংশ তৈরির ক্ষেত্রে এক্সপার্ট হয়ে ওঠে বা তারা দক্ষ হয়ে ওঠে। এর ফলে যেরকম নিখুঁত কাজকর্ম হতে শুরু করেছিল, ঠিক সেভাবে উৎপাদনটাও বৃদ্ধি পেয়েছিল। এইভাবে এই ফ্যাক্টরি প্রথার ফলে দক্ষ শ্রমিক সৃষ্টি হয় এবং শ্রমের বিভাজন নীতি চালু হয়। ষষ্ঠত, শ্রেণী বৈষম্য। অর্থাৎ পুঁজিপতি শ্রেণী শিল্পক্ষেত্রে পুঁজি বিনিয়োগের মাধ্যমে যেভাবে দিন দিন ধনী হয়ে উঠতে শুরু করে, ঠিক সেভাবে সেই পুঁজিপতি শ্রেণীর শোষণ অত্যাচারে শ্রমিক শ্রেণী দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতর অবস্থায় পৌঁছে যায়। এর ফলে কি হয় না, সামাজিক ক্ষেত্রে বৈষম্য বৃদ্ধি পায় ধনী ও দরিদ্রের মধ্যে। তাই আমরা দেখছি অর্থনৈতিক ক্ষেত্রে যে প্রভাবগুলি পড়েছিল সেগুলি হলো উৎপাদন বৃদ্ধি ও বাণিজ্যের প্রসার,
শিল্পপুঞ্জির উদ্ভব, শিল্পকেন্দ্রিক নগরের উদ্ভব, মধ্যযুগীয় উৎপাদন ব্যবস্থা তথা কুটির শিল্প ধ্বংস, শ্রম বিভাজন নীতি এবং শ্রেণী বৈষম্য বৃদ্ধি। এখন আমরা দেখে নেব রাজনৈতিক ক্ষেত্রে কি কি প্রভাব পড়েছিল। প্রথম যে প্রভাবটি পড়েছিল সেটি হলো ক্ষমতার রূপান্তর হয়েছিল। অর্থাৎ শিল্প বিপ্লবের পূর্বে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল সামন্ত ব্যবস্থা বা এই সামন্ত ব্যবস্থার দ্বারা পরিচালিত সামন্ত প্রভুদের হাতে ক্ষমতা ছিল। শিল্প বিপ্লবের ফল সেই ক্ষমতা চলে আসে পুঁজিপতিদের হাতে, অর্থাৎ এক রাজনৈতিক ব্যাপক পরিবর্তন ঘটে যায়। এই পুঁজিপতি শ্রেণী সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ডের নিয়ন্ত্রণ হয়ে ওঠে। দ্বিতীয় যে প্রভাবটি পড়েছিল রাজনৈতিক ক্ষেত্রে তা হল শ্রমিক আন্দোলন। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে শ্রমিক শ্রেণী তাদের অধিকার এবং দাবি দেওয়া সম্পর্কে তারা সচেতন হয়ে ওঠে। এর ফলে তারা তাদের বিভিন্ন রাজনৈতিক দাবি দেওয়া আদায়ের জন্য এবং তাদের কারখানায় বিভিন্ন সমস্যা সমাধানের জন্য তারা ট্রেড ইউনিয়ন গড়ে তোলে এবং এই ট্রেড ইউনিয়ন গড়ে তোলার মাধ্যমে তারা তাদের দাবিগুলি আদায় করার জন্য আন্দোলন করতে শুরু করে। তাই অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে বিশেষ প্রভাব ছিল এই শ্রমিক আন্দোলনের এবং এই ট্রেড ইউনিয়নকে কেন্দ্র করেই তারা আন্দোলনে নামে। তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রভাবটা পড়েছিল রাজনৈতিক ক্ষেত্রে তা হলো জাতীয়তাবাদের প্রসার। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে সমগ্র দেশব্যাপী একই ধরনের অর্থনৈতিক শুল্ক আরোপিত হয়, ফলে মানুষের মধ্যে এক ঐক্যের ভাব দেখা যায়। এছাড়া উপনিবেশ দখলকে কেন্দ্র করে বিভিন্ন দেশগুলি অন্যান্য দেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করত। এর ফলে কি হয় না, অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বগুলি মিটতে শুরু করে। এইভাবে এক জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হয় এবং অপরদিকে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হওয়ার ফলে যার ফলশ্রুতি ছিল আন্তর্জাতিকতাবাদী। অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে যে ব্যবসা বাণিজ্যের বৃদ্ধি পায় তার ফলে এক দেশ অপর দেশে গিয়ে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে এবং শুধুমাত্র যে ব্যবসা বাণিজ্যই বৃদ্ধি পেয়েছিল তা কিন্তু নয়, তার সঙ্গে এক দেশের মানুষ আরেক দেশের সভ্যতা সংস্কৃতি সম্বন্ধে জানতে শুরু করে এবং বিভিন্ন দেশের সভ্যতা সংস্কৃতিগুলিকে গ্রহণ করতে শুরু করে। এইভাবে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে মেলামেশা বৃদ্ধি পায় এবং তাদের মধ্যে এক ঐক্য গড়ে ওঠে, যার ফলে আন্তর্জাতিক চেতনার জন্ম হয়। পঞ্চমত যে গুরুত্বপূর্ণ প্রভাবটি পড়েছিল তা হলো সমাজতন্ত্রের জন্ম। অর্থাৎ এই যে শিল্প বিপ্লবের ফলে পুঁজিপতি শ্রেণীর পুঁজি বিনিয়োগের মাধ্যমে প্রচুর মুনাফা লাভ, অপরদিকে শ্রমিক শ্রেণীর দুর্দশা, সেই দুর্দশা কিন্তু ইউরোপের কিছু চিন্তাশীল মানুষকে প্রভাবিত করেছিল এবং তারা এই অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য উৎপাদন ব্যবস্থার আমূল পরিবর্তনের কথা বলেন। তারা বলেন যে শিল্পে উৎপাদিত দ্রব্যের শ্রমিক এবং মালিক উভয়ের সমান অধিকার। অর্থাৎ শিল্পে উৎপাদিত দ্রব্য তারা মালিক এবং শ্রমিক শ্রেণীর মধ্যে সম বন্টনের কথা বলেন। এর ফলে জন্ম হয় সমাজতন্ত্রবাদে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রবার্ট আওয়েন, চার্লস ফুরিয়ের, সেন্ট সাইমন বা কিছু কিছু বইয়ে সাঁ সিমও দেওয়া আছে,
যদিও এগুলি সব বিদেশি শব্দ, আমরা বাংলায় উচ্চারণ করছি, তাই এক্ষেত্রে অসুবিধার কিছু নেই। সাঁস সিমন বা সেন্ট সাইমন একই ব্যাপার। কার্ল মার্কস, ফ্রেডারিক এঙ্গেলস প্রমুখ চিন্তাবিদদের। গুরুত্বপূর্ণ এছাড়াও একটি প্রভাব ছিল, তা হলো মারাত্মক প্রভাব, সেটি হলো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা। অর্থাৎ শিল্পে উৎপাদিত দ্রব্য বিক্রির জন্য নতুন বাজার, এবং এই যে শিল্পে উৎপাদিত দ্রব্য তার যেরকম বাজার দরকার, তেমনি ঠিক আবার শিল্পের উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল দরকার, এবং সেই কাঁচামাল এবং উৎপাদিত পণ্য বিক্রির জন্য নতুন নতুন বাজার দখলের জন্য ইউরোপের শিল্পোন্নত দেশগুলি তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করে। শিল্পে উন্নত যে সমস্ত দেশগুলি, তারা এশিয়া, আফ্রিকা এবং ইউরোপের শিল্পে উন্নত দেশগুলিতে তাদের উপনিবেশ স্থাপন করে। কিন্তু তুলনামূলকভাবে দেরিতে যে সমস্ত দেশে শিল্প বিপ্লব ঘটেছিল, সেই সমস্ত দেশগুলি উপনিবেশ দখলের ক্ষেত্রে কিন্তু পিছিয়ে পড়ে। তাই ইটালি, জার্মানি, যে সমস্ত শক্তিশালী দেশগুলি পরবর্তীকালে ঐক্যবদ্ধ হয় এবং শিল্প বিপ্লব ঘটে, তারা মরিয়া হয়ে ওঠে তাদের উপনিবেশ দখলের জন্য, যার অবশ্যম্ভাবী পরিণতি ছিল ঔপনিবেশিক দ্বন্দ্ব। এবং এই ঔপনিবেশিক দ্বন্দ্ব থেকে শুরু হয় ঔপনিবেশিকতাবাদ, এবং ঔপনিবেশিকতাবাদেরই চরম পরিণতি হলো সাম্রাজ্যবাদ। এবং এই সাম্রাজ্যবাদেরই চরম পরিণতি ছিল 1914 সালের প্রথম বিশ্বযুদ্ধের সূচনা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি শিল্প বিপ্লব যেমন মানব সমাজের কল্যাণ করেছিল, জীবনকে পাল্টে দিয়েছিল, জীবনকে গতিময় এবং আরামপ্রদ করে তুলেছিল, ঠিক সেইভাবেই এই শিল্প বিপ্লব কিন্তু মানুষের দুর্দশার কারণও হয়ে দাঁড়িয়েছিল। এখন আমরা দেখব রাজনৈতিক ক্ষেত্রে কি কি প্রভাব ছিল। অর্থাৎ ক্ষমতার রূপান্তর হচ্ছে, পুঁজিপতি শ্রেণীর হাতে ক্ষমতা চলে আসছে, শ্রমিক আন্দোলন শুরু হচ্ছে, জাতীয়তাবাদের প্রসার ঘটছে, আন্তর্জাতিকতাবাদের প্রসার ঘটছে, সমাজতন্ত্রের জন্ম হচ্ছে, এবং ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা থেকে যুদ্ধের সূচনা হচ্ছে। অর্থাৎ শিল্প বিপ্লব যে সমাজ, অর্থনীতি, রাজনীতির ক্ষেত্রে যে যে প্রভাবগুলি পড়েছিল সেগুলি আমরা আলোচনা করলাম।